প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসলাম সরাসরি আমার খামারের ভিতরে, মানে আমার গরুর খামারের ভিতরে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পিছনে কিন্তু 4টা বাচ্চা দেখা যাচ্ছে, একটা শুয়ে আর 3টা দাঁড়িয়ে। এগুলো কিন্তু সবই আমার ফার্মের বাচ্চা। একদম ওই কর্নারেরটা কিন্তু কিনা, আর নিচে যেটা শুয়ে আছে এটাও কিন্তু কিনা। এর নিচে যেটা শুয়ে আছে এটা কিন্তু আমার হাতে সিমেনের বাচ্চা, ব্র্যাকের 100% হলস্টাইন ফ্রিজিয়ান 335 নম্বর বুলের একটা বাচ্চা। আর যে বকনাটা যাওয়ার কাটাচ্ছে ওটা কিন্তু 329 নম্বর বুলের একটা বকনা বাচ্চা, ওটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান 100। আর আমার ক্যামেরার সামনে যে বাচ্চাটা দেখছেন এটা কিন্তু একটা হলস্টাইন ফ্রিজিয়ান 335 নম্বর বুলের বাচ্চা, এটাও কিন্তু আমার ফার্মের, আমার ওই গাভীর বাচ্চা। এই গরুটা আর এইটা কিন্তু হচ্ছে ভাই বোন, বাবা আলাদা মা এক। আর নিচে যেটা শুয়ে আছে এটা আর এটা কিন্তু একই সারের বাচ্চা, মানে বাবা এক মা আলাদা। আজকের ভিডিওটা বানাচ্ছি, মানে এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু কৃত্রিম প্রজনন করাই, আমাকে অনেকে বলে যে ভাইয়া আপনি বললেন হলস্টাইন ফ্রিজিয়ান চগড়া পাগড়া হবে, তো এটা কালো হলো কেন? তো আসলে পার্সেন্টেজ, তারপরে গরুর গঠন, এগুলো আছে বাবা মা থেকে আসে। এর কিন্তু গঠন টঠন কোয়ালিটি সবই বাবার মতো হয়েছে, কিন্তু গায়ের কালারটা মার মতো হয়েছে, যেহেতু মা ফুট কালো, তাই মায়ের মতো কালো হয়েছে গরুটা। এ যখন হয় তখন কিন্তু লাল হলো। আপনারা আমার চ্যানেলে মানে ঘুরে দেখবেন, আমার চ্যানেলে কিন্তু আগে ডেলিভারি করানোর ভিডিও আছে, তারপরে আমি ক্রিমের সিরাপ খাইয়ে এলাম সেই ভিডিও আছে। মানে হওয়ার পর থেকে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে। আর একটা জিনিস দর্শক, ওই কর্নারে যে বাচ্চাটা দেখছেন কালো, ওইটা কিন্তু 333 নম্বর বুলের একটা বাচ্চা। ওর মাটা কিন্তু মারা গিয়েছে, আপনারা অনেকে জানেন যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন। আর এটা কিন্তু হচ্ছে 329 নম্বর একটা ষাঁড়ের বাচ্চা, এটা কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কিন্তু 13 মাসে হিটে এসেছে। আর একটা জিনিস দর্শক, এই কর্নারে যে বাচ্চাটা আছে এটা কিন্তু আমি হাট থেকে কিনেলাম। এটা কি জাত, দেশি না বিদেশি, আসলে ওইভাবে চোখে দেখে বোঝা যায় না। এর ভিতরে কত পার্সেন্ট ব্লাড আছে সেটা চোখে দেখে বোঝা অসম্ভব। তার কারণ আমি এটা বলছি হচ্ছে, এই গরুটা হাট থেকে আমি আমার মতো দেখে কিনে নিয়ে এসেলাম। এই গরুটা যেদিন কিনি, মানে যেদিন কিনে নিয়ে আসি, তার পরের দিন আমার এই হলস্টাইন ফ্রিজিয়ান গরুটা হয়। এটার আনুমানিক ওয়েট হবে 5 থেকে 6 মণ, আর এর ওজন হবে 2 থেকে 2.5 মণ। কনে 2.5 মণ আর কনে 5 মণ 6 মণ। মানে এর যেদিনকে আমি কিনে বাসায় নিয়ে আসি সেই দিন আমার ওই গরুটার হয়। এখন ওর পেটের তল দিয়ে এ যাবে আসবে। আর এই গরুটা যেহেতু মা মারা গেল, আপনারা জানেন যে গরু দুধ না পাইলে পরে গরু বাঁচানো কষ্ট হয়ে যায়। এই গরুটা দুধে মরা বলে এত ছোট হয়ে আছে। আর সবচেয়ে যে খারাপ দিকটা ছিল আমার ফার্মের, সেটা হচ্ছে আমার ফার্ম ম্যানেজমেন্ট ভালো ছিল না। আমার গরুগুলো আগে এই জায়গায় বাঁধা থাকতো। আপনারা যারা আমার শুরু থেকে ভিডিওগুলো দেখেন, মানে আমার সাথে চ্যানেলের সাথে আমার সাথে পরিচিত আছেন, তারা জানেন যে আমার গরুর হচ্ছে নাভি পর্যন্ত কাদায় তলিয়ে যেত। তো এখন আমি হচ্ছে গোয়ালটা পাকা করেছি, পাকা করার পরে গরুর আর কাদা হয় না। গরু মানে কি বলবো, পানি বৃষ্টি যাই হোক, ঝড় বৃষ্টি রোদ যাই হোক, গরু শান্তিতে ঘুমাইতে পারে। এবার আসি আমি খামার বিষয়ে, মানে ফার্মের ফ্লোর পাকা করার বিষয়ে। মানে এখানে আমার বেশ ভুল আছে, আমি বেশ কয়েক জায়গায় দেখেছি, আবার আমি বইতে পড়েছি, পড়ে আমার মতো করে খামারটা পরিচালনা করতে চেয়েছি। আবার আমি শেডটাও কিন্তু সেভাবে করতে চেয়েছি। সেটা হচ্ছে আমি যদি মনে করি যে 2 সারি বিশিষ্ট একটা শেড করব, তাও করতে পারবো। আমি যদি বাইরে দিয়ে আর একটা শেড করি আর এই দিক দিয়ে ক্যানাল সিস্টেম করি, সেটাও করতে পারবো। আর একটা জিনিস, গরুর পানি ফেলার জন্য আমি কিন্তু পাইপ দিয়েছি, জেআই পাইপ। অনেকে কিন্তু বোতল দেয়, বোতল দিলে কিন্তু গোড়া দিয়ে পানি বের হয়ে যাবে। আমি কিন্তু এর সাথে একটা লক সিস্টেম করব। অনেকটা যারা মোটর দিয়ে ট্যাঙ্কিতে পানি তোলেন এবং পাইপ দিয়ে পানি বের করেন, তাদের এরকম চাবি সিস্টেম থাকে। আমি সেই সিস্টেমে কিন্তু পানিটা আমার হচ্ছে বাইরে ফেলে দেব। আর গরুর যেই চুনাগুলো আসে, সেই চুনাগুলো কিন্তু পাইপ দিয়ে এই ড্রেনে আসে, এই ড্রেন থেকে কিন্তু আমাদের এই ড্রেনে চলে যায়। মানে ড্রেনের সিস্টেম সবই ঠিক আছে মোটামুটি। মানে আমি যেই বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আমি যে ফ্লোরটা ঢালাই দিলাম, এই ঢালাইটা না দিয়ে যদি আমি নিচে বালি দিয়ে ইট পেরে দিতাম, ইটের কোনাগুলো যদি এইভাবে, মানে এই জায়গায় যেরকম
সিমেন্ট বালু দিয়ে আছে, এইভাবে যদি আটকিয়ে দিতাম তাহলে বেশি ভালো করতাম। ঢালাই দিয়ে খোবরা খোবরা করে রাখলেও কিছুদিন পরে দেখা যাবে যে গোবর টবর গিয়ে সেটা সমান হয়ে যায়, গরু পড়ে যায়। আর যদি ইট দিয়ে ওইভাবে করেন তাহলে কিন্তু গরু পড়ে না, গরুর চুনা টুনাগুলোও কিন্তু ইটে টেনে নেয়, মানে গোয়াল সবসময় শুকনো থাকে। আর এই ক্ষেত্রে কিন্তু গোয়াল সবসময় ভিজা থাকছে, মানে গরুর যে থাকা জায়গা সেই জায়গা কিন্তু সবসময় ভিজা থাকছে। আবার এই যে দেখতে পাচ্ছেন এই গরুটার কিন্তু রানের কাছে দাগ হয়ে গিয়ে ছাল উঠে গিয়েছে, মানে এইভাবে শুইলে কিন্তু ছাল উঠে যায়, কারণ এই ধার থাকে মেঝের ধারে কিন্তু ছাল উঠে যায়। যদি কেউ আমার মতো করে এভাবে ঢালাই করে তাহলে কিন্তু অবশ্যই গোয়ালে কার্পেট দেওয়া লাগবে। কার্পেট না দিলে কিন্তু গরু এরকম ছাল উঠে পড়বে। তার কারণ হচ্ছে একটা সুস্থ গরু দিনে কমপক্ষে 50 বার সই ওঠে। অনেকে বলে থাকে যে না আমাদের গরু হচ্ছে একবার সই একবার ওঠে, এরকম তাদের ওই যে আমার মতো পরিবেশ, যে বাইরে 1 হেঁটো কাদা নাভি পর্যন্ত কাদায় তলিয়ে যায়, সেক্ষেত্রে গরু শোবে কী করে? এখানে শুলে তো মনে করেন শুলে প্রায় পিঠ পর্যন্ত কাদার ভিতর তলিয়ে যাবে, ওই কারণে আসলে শোয়াইতে পারে না, মানে গরু শোয় না। আর যদি থাকা জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু গরু 50 বার শোবে উঠবে। তো 50 বার শোবে উঠবে, গরু যখন শোয় তখন ধপ করে শোয়, ধপ করে শুলে একই জায়গায় যখন বাড়ি খাবে তখন কিন্তু গরুর ব্যথা হবে, দেখা যাবে গরু ঠিক মতো খাবে না, গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এইগুলো হবে। তো যারা আমার মতো এরকম ঢালাই দিয়ে শেড তৈরি করেছেন তারা অবশ্যই গরুকে কার্পেট পেরে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি ভাবছিলাম যে আমার এই গরুটা যেহেতু 2-2.5 বছর বয়স, আমি আর 1 বছর রাখবো। আমার গরুর কেবল 2 দাঁত ভেঙেছে, আর 1 বছর রাখবো মনে করছিলাম। আমার বাসার লোকজন বলছে যে না তুমি আর 1 বছর রেখো না, গরু অনেক বড় হয়ে গেছে, বিক্রি করে দাও। তো এই কারণে মূলত গরুটা বিক্রি করে দেবো। যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ পোষার জন্য নিতে চান তাও যোগাযোগ করতে পারবেন, আবার যদি কেউ কোরবানির জন্য নিতে চান তাও যোগাযোগ করতে পারবেন। আমি আমার এই গরুটা সেল দিয়ে দেবো। আর এই গরুটা আমি মানে 2 বছর রাখার চিন্তা ভাবনা নিয়েছি। দর্শক, এই গরুর মাথা আর এই গরুটার মাথা, 2টা গরুর মাথায় কিন্তু প্রায় সেম, ওর এখনও শিং উঠেনি আর এর শিং উঠেছে। এই গরুটা ছাড়া এই গরুটা প্রায় 1-1.5 বছরের ছোটো হবে আর কি, মানে এ আর এ এক জোড়ি। এই গরুটার মার কিন্তু ম্যাস্টাইটিস হলো, ম্যাস্টাইটিস হওয়ার কারণে কিন্তু মাটা বিক্রি করে দিল। এটা কিন্তু আমার একজন খামারির গরু, মানে আমি তার গরুর চিকিৎসা প্রজনন এইগুলো করাতাম। তো পরবর্তীতে আমি একদিন বলি যে চাচি গরুটা বিক্রি করে দেন, উনি বললো যে হ্যাঁ বিক্রি করব, তোমার চাচা আসুক, চাচার সাথে কথা বলি। আমি পরবর্তীতে টাকা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি গরুটা কিনে নিয়ে চলে আসি। আসার পরে গরুটার হাত পা পড়ে গেল। আমার ফার্মে থাকতো, আপনারা আমার ফার্মের ভিডিও দেখেছেন, ফার্মে একটা গরু থাকতো, এটা সেই গরু। এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমি যখন ফার্মে নিয়ে আসি তখন কিন্তু আমি গরুটাকে কোলে নিতে পারতাম, এখন কিন্তু আর কোলে নিতে পারি না। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর কোনো এক সময় আমি খামারের মানে শেড করার মাপ, নান্দার মাপ, তারপরে গরু বাঁধার যেই কিলাম, এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।